আচ্ছা, আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। তো আজকের টপিকটা হচ্ছে আমরা মূলত অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার সম্পর্কে জানতে পারছিলাম মোটামুটি। অ্যাড অ্যাকাউন্ট এটাও জানছিলাম, অ্যাড ম্যানেজারে অ্যাড ম্যানেজারের যে আন্ডারস্ট্যান্ডিং এটাও মোটামুটি বুঝতে পারছি। তারপরে এটা আরেকটু দেখাই, দেন আমরা আগাইতেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, ফেসবুক অ্যাডভার্টাইজিং বা মেটা অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমাদের যে স্ট্রাকচারটা এটা আমাদের প্রথমে বুঝতে হবে, তাই না? মানে প্রত্যেকটা জিনিসের, যেমন আপনি গুগল ম্যাপ ধরে যদি এখান থেকে সাভার যান বা ঢাকা যান, আপনাকে কি করতে হবে? গুগল ম্যাপটা কোথায় দিয়ে কিভাবে যাইতে হয় এটা বুঝতে হবে না? এখন আপনি বাইকার, কিন্তু আপনি ইউজ করতেছেন কি? গুগল ম্যাপের মধ্যে ওই যেই রোড দিয়ে ট্রেন যায় ওই রোড। তাহলে কি আপনি যাইতে পারবেন? আপনি ইউজ করতেছেন কি যেইখান দিয়া বাস চলে বা প্রাইভেট কার চলে সেই রোড। আপনি যাইতে পারবেন, কিন্তু এখানে জ্যাম পড়বে। কিন্তু বাইকার হইলে আপনাকে গুগল ম্যাপ করতো কি, ওই চিপা চাপা রোডও দেখাই দিত। কিন্তু প্রাইভেট কার রেখে দেখাইবো? দেখাইবো না। তো বাসে তো আর দেখাইবো না, ট্রেনে তো আর ওইটা দেখাইবো না, তো এরকম ব্যাপারটা। তো এখন আমাদের কোথায় দিয়া কোথায় গেলে কি পাওয়া যাবে এই জিনিসগুলো বুঝতে হইব, তাই না? তো আমরা যদি একটু দেখি আমাদের যে মেটা বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজার, এইটার ভিতরে অনেক কিছু থাকে। তো তার মধ্যে যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং, তো আমাদের অ্যাডস বা অ্যাডভার্টাইজিং ব্যাপারটা বা অ্যাড সেকশনটার মধ্যে আগে যাওয়া উচিত, তাই না? বাকিগুলো আমরা পাশাপাশি একটার পর একটা শিখে ফেলবো, ঠিক আছে? তো মানে কথা বলতে গেলেই কথা আসবে, ওইভাবে করে শিখবো, ঠিক আছে? তো এখন যেমন মেটা বিজনেস ম্যানেজার, তো মেটা বিজনেস ম্যানেজারের মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে সেটা মূলত আমরা এখানে দেখলেই বুঝতে পারি যে বিজনেস ম্যানেজারের মধ্যে কি কি আছে। ইউজার আছে, অ্যাসেট আছে, ইভেন্ট ম্যানেজার আছে, অডিয়েন্স আছে, তাই না? তো এই যে এইখানেই দেখেন অ্যাসেটের মধ্যে কি অ্যাপ পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, ওই সব কিছু অ্যাসেটের মধ্যেই অন্তর্ভুক্ত, তাই না? এখন আমরা মূলত অ্যাসেট কোথায়, অ্যাসেটের মধ্যে ঢুকলেই যে আপনি পাবেন এরকম না। আমরা আস্তে আস্তে সবই দেখবো, ঠিক আছে? তো আমরা তো বুঝতে পারছি মূলত কি কি আছে, কোনটার আন্ডারে কি কি থাকে, তাই না? এই চিত্রটা আমি একটু রাখলাম, আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। প্রথমে আছে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে আছে ইউজার। এগুলো আমরা বুঝে ফেলছি, ইউজার কেমনে কাজ করে, পার্টনার কেমনে কাজ করে, তাই না? এগুলো আর বোঝা দরকার নাই। তারপরে বিজনেস ম্যানেজারের মধ্যে আছে অডিয়েন্স। অডিয়েন্স কয় প্রকার? তিন প্রকার। একটা হইলো সেভ অডিয়েন্স, আর একটা হইলো কি কাস্টম অডিয়েন্স, আর একটা লুকে লাইক অডিয়েন্স, ঠিক আছে? এই তিন প্রকার আমরা মাথায় রাখলেই হইলো, আর আর কোনো কিছু নাই। তারপর অডিয়েন্স গেল। তারপর এই পাশে ধরেন আছে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারের মধ্যে কি আছে? স্ট্যান্ডার্ড ইভেন্ট, আর একটা হলো কাস্টম ইভেন্ট। এইগুলো আমরা শিখবো পরবর্তীতে, এটাও মাথা থেকে বাইর করে ফেলেন। তো এখন আমরা চলে যাই অ্যাসেট। এর মধ্যে কি কি আছে? অ্যাপস আছে, পেজেস আছে, পেজেস তো আমরা অ্যাড করতে পারি, অ্যাড অ্যাকাউন্টও দেখাইছিলাম, এখন আবার দেখাবো। তারপর কি পিক্সেল আছে, পিক্সেলও আমরা শিখবো। পিক্সেল শিখবো কখন? যখন আমরা এই যে ইভেন্ট ম্যানেজার এগুলো নিয়ে কাজ করবো, তখন আমরা পিক্সেলটাও বুঝে ফেলবো, কিভাবে ট্র্যাকিং ম্যাকিং সেট করতে হয়, এগুলো আমরা সব শিখে ফেলবো, ঠিক আছে? এর সেটের মধ্যে আরেক আছে কি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আমরা তো কানেক্ট করতে পারবোই, তাই না? কেউ কি কানেক্ট করার চেষ্টা করছিলেন কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কারো বিজনেস ম্যানেজারের মধ্যে? কারণ আপনারা তো কম্পিউটার খুইলাই বসেন নাই আমার মনে হইতাছে। বলছে যে ওই কি বলে, ওয়েবসাইট বানাইতে হবে, ওয়েবসাইট বানাইছেন, আর কিছুই করেন নাই। এরপর যদি অ্যাসেটে যাই, আর আছে কি কাস্টম কনভার্সন অফলাইন ইভেন্ট সেট, তাই না? কাস্টম কনভার্সন অফলাইন ইভেন্ট সেট, এগুলোও দেখবো, ক্যাটালগস এগুলোও কি আস্তে আস্তে আমরা দেখবো, ঠিক আছে? তো এখন এই অ্যাসেটের ভিতর থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো, ঠিক আছে? তো এই যে, তো বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার ভিতরে কি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি আছে? অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব? অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা মূলত ক্যাম্পেইন করব। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব? অ্যাডভার্টাইজিং করব এখানে। তো অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের একটা ক্যাম্পেইন করতে হবে ফার্স্টে, মানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, অটোমেটিক এটার ভিতরে একটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে যাইব, এবং একটা সিঙ্গেল অ্যাড ক্রিয়েট হয়ে যাব, ঠিক আছে? মানে সিঙ্গেল সিঙ্গেল ক্রিয়েট হয়ে যাব। তো এই ক্যাম্পেইনটার সেকশনে আমরা কিছু বাজেট দিতে পারি, অথবা চাইলে আমরা অ্যাড সেটের মধ্যে বাজেট দিতে পারি। ক্যাম্পেইনের মধ্যে আমরা কোন ক্যাটাগরির ক্যাম্পেইন খুলতে মানে করতে চাইতেছি সেই টপিকটা দিতে পারি। তারপর কি অ্যাড সেটের ভিতরে আমরা অডিয়েন্স অডিয়েন্স এগুলো টার্গেট করতে পারি, লোকেশন কি দেবে এগুলো টার্গেট করতে পারি, ঠিক আছে? তো এরপরে কি অ্যাডের মধ্যে যদি আমরা যাই, অ্যাডের মধ্যে কি আমরা যদি একটু খেয়াল করি, কোথায় যেন দেখছিলাম একটু আগে, এই যে এই যে এই পিকচারটা তো দেখা যায়, তাই না? এই যে এটা একটা কি অ্যাড না, স্পন্সর, এখানে লেখা আছে না, দেখা যায় তো? দেখা যায়। এটা কি স্পন্সর, এটা আহ, আচ্ছা, জুম করে কিভাবে জানি এটা? কন্ট্রোল চাইপা, আমারটা আসে না জুম। কন্ট্রোল আলট্রা নাকি? আহে না তো, কন্ট্রোল আলট্রা চাইপা দেই।
না, আমার বুঝলাম না ম্যাকবুকের শর্টকাটটা কি। এইখানে জুম আছে, এটা দিয়ে আমি জুম করে নিতেছি 150 পিক্সেল, ঠিক আছে। এই যেটা তো দেখা যাইতেছে। তো এই যে দেখেন এখানে এইটা কি একটা অ্যাড, কি এটা, এটা একটা অ্যাড। এতক্ষণ আমরা বললাম যে ক্যাম্পেইন আর হইলো কি অ্যাড সেট। আর এই ক্যাম্পেইন আর অ্যাড সেটটা হইলো পিছনের জিনিস, কি মানে ব্যাকবোন্ড বা কি ব্যাক সাইড, তাই না, মানে ব্যাক এন্ড, ঠিক আছে, মানে ব্যাক সাইডের জিনিসটা হইলো ক্যাম্পেইন আর হইলো অ্যাড সেট। আর যদি অ্যাড বলি, অ্যাডটা মূলত হলো ভিজুয়াল, যেটা মূলত আমরা দেখতে পারি। কি, যেমন অ্যাডের মধ্যে আমরা কি কি দিতে পারি, যে এই অ্যাডটার মধ্যে কি আমরা ইমেজ ব্যবহার করব, নাকি আমরা ভিডিও ব্যবহার করব, তাই না, নাকি আমরা কোনো এক্সিস্টিং যে আমরা পোস্ট করছি ওই পোস্টই ব্যবহার করব, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ইমেজ, ধরেন ইমেজ দিছি, তারপরে কি আছে, এই যে উপরে একটু ক্যাপশন থাকে না বা টেক্সট, এই টেক্সট দিলাম, তারপরে অ্যাড কপি মূলত। এরপরে কি আছে এখানে, আমরা যে একটা বাটন দিলাম, তারপরে এটার প্রাইস বা এইরকম আমরা কি করতে পারি। যেমন কি এখানে লেখাই আছে কোনটাকে কি বলা হয়, এই যেমন টেক্সট, ইমেজ, ল্যান্ডিং পেজ টু আদার ডেস্টিনেশন, মানে কি ডেস্টিনেশন লিঙ্ক বা কি, কোথায় আসলে আমার মানুষগুলা, ট্রাফিক গুলা কোথায় যাবে, তাই না, এটাই এখানে শো করতেছে। তারপর কি, আচ্ছা এটা বুঝতে পারলাম, এটা পরবর্তীতে দেখতেছি বাকিটা। ফিট 100%। আচ্ছা এরপরে তাহলে আমরা কি মোটামুটি ক্যাম্পেইন বুঝছি, অ্যাড সেট বুঝছি, অ্যাড বুঝছি, তাই না। তো আমরা এখন একটু চলে যাই আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে, যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট চলেন, এই যে আমাদের, আচ্ছা আমি যদি বিজনেস ম্যানেজার দিয়ে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সিলেক্ট ফেসবুক বিজনেস ম্যানেজার, লিঙ্ক কি, ফেসবুক, সরি business.facebook.com/settings দিলেই এরকম আমার আসলো। আমার এখানে অনেকগুলা, তো আপনার যদি একটা হয় তাইলে কি নগদে ঢুকে যাইব, আর যদি এই অনেকগুলো হয় তো এরকম আসবে। তো ধরেন আমি কোনটায় যাব, ধরেন যে এটার মধ্যে তো অ্যাড অ্যাকাউন্ট বোধহয় নাই, তো এই যে এটার মধ্যে যদি আমি যাই অ্যাড অ্যাকাউন্ট, তো যাওয়ার পরে তো এইখানে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো নর্মালি যদি আপনার এরকম না আসে, তাইলে আপনার আসবে হইলো এইরকম, ওই ওল্ড ভার্সন, এরকম ওল্ড ভার্সন যদি আসে তাহলে এরকম সাদা আসবে। উম, এই যে এরকম আসবে। তো এখানে কি আছে, অ্যাকাউন্টের মধ্যে আছে কি অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা কি করতে পারি, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্টের লিমিট যদি প্রথমত নতুন অবস্থা একটা থাকবে, তো একটা আপনি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিবেন, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি হয়তো আমাকে লিমিট দেখাবে না, এখনো দেখাই নাই, কিন্তু দেখেন অ্যাড অ্যাকাউন্টের নাম, অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাইম জোন আর কারেন্সি এই দুইটা জিনিস আপনি কি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তো এখন এই অ্যাড অ্যাকাউন্টটা আপনার তো একটা গোল, আপনার তো একটা মানে এইম আছে, আপনি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কি করবেন আপনি জানেন সেটা, তাই না। আমি কি আমি বাংলাদেশের মধ্যে ওই কি বেচবো, সরিষার তেল বেচবো, তাই না। তো তাহলে কি এটা কি বাংলাদেশি। তো এখন আমি যদি টাইম জোনের জায়গায় যদি সিলেক্ট করি আমেরিকান টাইম জোন, তাহলে একটু ঝামেলা হইলো না আমার জন্য। তো আমি এখানে বাংলাদেশি টাইম জোনটা সেট করার চেষ্টা করব, কারণ এই টাইম জোনের উপর বেস কইরা আপনার ওই যে যখন আপনি অ্যাড শিডিউল করবেন যে 2টা বাজে আমার অ্যাড বন্ধ থাকবো বা চালু থাকবো, ওইটা কিন্তু কাজ করবো, ঠিক আছে। তো আমরা মূলত কি করব, টাইম জোনটা এই সবসময় যেই কান্ট্রিতে আমরা অ্যাড রান করবো, ধরেন আপনি যদি এরকম হয় যে আপনি আমেরিকার মধ্যে অ্যাড রান করবেন, তো আপনি চাইতেছেন কি আপনার এখানে যখন সন্ধ্যা হইব তখন একটা চালু হইব, সারা রাত চলবো, সকাল 6টা বাজে আবার অফ হয়ে যাবে, এরকম চাইতেছেন। তাইলে কিন্তু আপনার যদি আপনার এরিয়ার টাইম অনুযায়ী দেন, তাহলে কিন্তু টাইম জোনটা আপনারটা মেনটেন করতে হবে। চলেন আমরা একটু দেখি বাংলাদেশের টাইম জোন কি। বাংলাদেশের টাইম জোনটা হইছে, টাইম জোনটা আসলে কি, টাইম জোন কি, বিডি টাইম জোন লেখলে আইসা পারবে টাইম জোন, টাইম জোন বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6, এই যে দেখেন জিএমটি +6, ঠিক আছে। তো আমরা বাংলাদেশি টাইম জোনটা যদি ব্যবহার করি +6, তো এর মানে কি আমাদের এখন এই কয়টা বাজে, এই দেখেন 7টা 47, এই যে এখানে কয়টা বাজে 7টা 47, ঠিক আছে, এখানে দেখাইতেছে বাংলাদেশি টাইম জোন। তো এখন আপনার যদি মনে হয় যে না আমি নিউ ইয়র্কের মধ্যে অ্যাড রান করবো, তো নিউ ইয়র্কের টাইম জোন, আমার ক্লায়েন্ট হচ্ছে নিউ ইয়র্কের, আমি নিউ ইয়র্কের টাইম জোনটা আমি এখানে দিতে চাই, তো আপনি কি করলেন, নিউ ইয়র্ক টাইম জোন। তো আমেরিকার ক্ষেত্রে আবার ধরেন 2টা 3টা টাইম জোন হয়, 2টা 3টা, 2টা বোধহয় টাইম জোন সম্ভবত। একটা হয়েছে আপনার এই যে ইএসটি, এটা হলো ইস্টার্ন, ইএসটি, ইএসটি আর কি শর্ট শর্ট মিনিং, ইএসটি টাইম জোন। আরেকটা হলো আপনার হয় প্যাসিফিক হয়, তারপর আরো একটা বোধহয় আছে। তো যাই হোক,
তো এই যে দেখেন এখানে টাইম জোন দেওয়া আছে, এখন আমেরিকায় কয়টা বাজে, সকাল 8:48 বাজে নিউ ইয়র্কের মধ্যে, ঠিক আছে। এখন আমি যদি এইখানে লিখি যে ইএসটি টাইম নাও বা টাইম জোন, তাহলেও দেখবেন এই যে এখানে আসছে এই যে ইএসটি, ঠিক আছে, 8:48। এখন আমি যদি আরেকটা আছে যে প্যাসিফিক প্যাসিফিক টাইম জোন, তাহলে দেখেন এখানে আবার কিন্তু টাইম একটু আগ পিছ আছে, তাই না? তো এইগুলো আপনার একটু বুঝা শুনে করতে হবে, আপনি কোন জায়গায় কি করবেন, ওইখানে কি রাইত না দিন হয়, এটা আপনার একটু স্টাডি করে নিতে হবে। এটা মনে করি আপনি এটা নিজে নিজেই পারবেন, ঠিক আছে। তো এই অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিবেন, যেমন আমি এখানে নরমালি দিছিলাম, আপনার মতন করে আপনি একটা নাম দিবেন যাতে কিনা আপনি বুঝতে পারেন এই অ্যাড অ্যাকাউন্টটা এই অ্যাড গুলা বা এর জন্যই ব্যবহার করতেছেন, ঠিক আছে। দেন কি টাইম জোন দিবেন, তারপরে কি এটা সবসময় ইউএসডি ডলারই দিবেন, বাংলাদেশ হোক আর উগান্ডা হোক, আপনি কি ডলারই দিবেন, দিয়া পরে নেক্সট দিবেন, ঠিক আছে। নেক্সট দিলেই আপনি ক্রিয়েট হয়ে যাইব। বা আরেকটা অপশন আসতে পারে সম্ভবত ক্রিয়েট, আমি যেহেতু আমি আর এখানটা ক্রিয়েট করতেছি না, কারণ আমার 5টা লিমিট, 5টাই ক্রিয়েট করা আছে, ঠিক আছে। ওইভাবে করে কি আপনি এখানে ক্রিয়েট করে নেবেন, আশা করি সমস্যা হবে না। তো এরপর আপনি এই ওপেন অ্যাড ম্যানেজার দিবেন, ওপেন অ্যাড ম্যানেজার দিলে আপনার এরকম একটা অ্যাড ম্যানেজার ওপেন হবে, ঠিক আছে। এরকম একটা অ্যাড ম্যানেজার ওপেন হবে যেখানে মূলত কি আপনার ক্যাম্পেইন গুলা, আপনার এগুলা শো, ক্যাম্পেইন গুলা শো করবে, অ্যাড সেট গুলা, অ্যাড সেটের মধ্যে গেলে অ্যাড সেট গুলা শো করবে, অ্যাড এর মধ্যে গেলে অ্যাড গুলা শো করবে, ঠিক আছে। তো চলেন আমরা ক্যাম্পেইনটা একটু দেখি। এই ক্যাম্পেইনের ভিতরে দেখেন এইখানে আমরা তো এর আগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের মূলত এখানে যেই অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে কি আমরা দেখতে পারি যে আমাদের ক্যাম্পেইনটা কিরকম চলতেছে, তাই না? এটা কি ভিডিও ভিউসে দেওয়া আছে, না এটা পারফরমেন্সে আছে, বাই ডিফল্ট পারফরমেন্সে থাকে। চলুন আমরা একটু ভিডিও এঙ্গেজমেন্টে যাই। দেখেন এইখানে এখন কি দেখাইতেছে যে কেমনে কি হয়েছে, তাই না? এখানে দেখেন এই যে 3 সেকেন্ড ভিডিও প্লে, তারপরে দেখেন কস্ট পার 3 সেকেন্ড থ্রু প্লে, তারপরে কস্ট পার থ্রু প্লে, তো এই যে রিচ, অ্যামাউন্ট স্পেন্ট, এগুলো মূলত আমরা আগে জানছি বা দেখছি। তো এখন আমরা যদি চলেন আরেকটু একটু দেখি, এইখানে ধরেন আপনি ধরেন যে একটা মেসেজ ক্যাম্পেইন রান করছেন, তখন আপনি কোনটায় যাবেন, এই মেসেজ এটার মধ্যে যাবেন, কারণ এটার মধ্যে গেলেই তো মেসেজের রিলেটেড ওইগুলো আপনার কি সামনে শো করবে, তাই না? আমি যদি মেসেজের মধ্যে যাই, দেখি মেসেজিং কনভার্সন একটাও মেসেজিং হয় নাই, কারণ এটা তার মেসেজ ক্যাম্পেইন ছিল না, এটা ভিডিও ভিউজের জন্য ছিল, ঠিক আছে। তো এইভাবে করে আপনার যেই অবজেক্টিভ বা আপনি যেই গোল অ্যাচিভ করতে চান সেই গোল অনুযায়ী এখানে অলরেডি ই করা আছে। এই যে আপনি ডিসকভার মোর প্রিসেটে গেলে এখানে ধরেন অলরেডি আছে। আপনি কি সেলস নিয়ে গবেষণা করতে চান, আপনার কি আপনি মূলত ক্যাম্পেইনগুলো রান করেন এই ই কমার্সের জন্য, তো আপনি সেলসে যাবেন, সেলসে যায় কি করবেন, অফলাইন কনভার্সন নাকি আপনি ধরেন আমি যে সেলস মেট্রিক এটার মধ্যে গেলাম, তো এখানে দেখেনি যে আমার প্রথমেই অ্যামাউন্ট ইনভেস্ট এত হয়েছে, বাজেট আমার এত ডলার বাজেট, ইমপ্রেশন এত, এই সিপিএম এত। সিপিএমটা কি, সিপিএমটা হলো কস্ট পার 1000 ইমপ্রেশন বা 1000 ইমপ্রেশন আমরা বলে থাকি, মানে কি 1000 জন মানুষের সামনে আমার একটা গেল, তাতে আমার কত টাকা খরচ হইলো, এটা হইলো কি সিপিএম, ঠিক আছে। তো এরপরে রিস্কটা আমরা বুঝি, আগে আরো ক্লাসে বুঝেছি আর বুঝাইতেছি না। তো ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা আসলে কি, এই ফ্রিকোয়েন্সিটা হইলো রিস্ক কোথায়, ইমপ্রেশনটা আছে, হুম, আমার এখানে কি ক্যালকুলেটর আইবো, ক্যালকুলেটর, এটা সামনে আইবো না? উম, আচ্ছা কত আছে এখানে, 59,000, 59,000, 59,000 হয়েছে না, বাঘ, রিস্ক কত, 39,000, 39, ঠিক আছে। কত আছে 1.5, তো এখানে কত আইছে, এই যে আমি তো একটু আগে পরে কম বেশি দিছি এই জন্য আমার 1.5 আসে, 5 আইছে, এখানে কত 1.49, মানে ফ্রিকোয়েন্সিটা হইছে ইমপ্রেশন ভাগ রিস্ক, বুঝতে পারছি। আর ফ্রিকোয়েন্সিটা মূলত কি মিন করে, কোশ্চেন আছে না, ফ্রিকোয়েন্সিটা মূলত মিন করে যে আমার অ্যাড একজন মানুষের সামনে কয়বার গেল, ঠিক আছে। তো এখন ভালো কোনটা, ফ্রিকোয়েন্সি কত হইলে ভালো বুঝবো আর কত হইলে খারাপ বুঝবো, এটা একটু যদি আমরা বুঝি। তো এটা যদি একবার বলা হয়, আপনি কি চাইবেন যে আপনার একটা অ্যাডই একজনের সামনে বারে বারে যায়, তাইলে কি আপনার কোনো বেনিফিট আছে, বেনিফিট নাই। এখন আপনার যদি এমন হইতো যে এই আপনার একটা অ্যাড একজনের সামনে 2বার গেল বা একবার গেল, তাই না, তাইলে আমি মনে করি যে না এটা ভালো, আমার অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষের সামনে কি যাইতাছে, তাই না ব্যাপারটা। যেমন এই যে আমাদের আগের একটা যদি দেখি, মানে যেটা কিনা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এটা 2 নাম্বারটা, সেটার মধ্যে দেখেন ফ্রিকোয়েন্সিটা একটু বেশি, তাই না, এটার মধ্যে কি ফ্রিকোয়েন্সি রেটটা একটু কম, ঠিক আছে। তো এরপর এই ফ্রিকোয়েন্সিটা মূলত কত হইলে ভালো, এটা মূলত যদি আমাদের সেলস কনভার্সন বাইরে, মানে আমাদের এটা মূলত আমরা এই 3 বা 4 এর উপরে উঠতে দিব না, ঠিক আছে।
মানে ম্যাক্সিমাম 4 এর উপরে আমরা এটা উঠতে দিব না, কারণ বেশি উঠলে আমাদের একটা নষ্ট হয়ে যাইব। আমরা মূলত এখানে দুইয়ের মধ্যে থাকারই চেষ্টা করব, ঠিক আছে? তো এটা কিভাবে আপনি মেনটেন করবেন? এটা মেনটেন করার ওয়ে হয়েছে, ধরেন এই যে আপনি যখন অডিয়েন্স সিলেক্ট করবেন, যখন আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন, আপনার অডিয়েন্সই আছে 20,000, আপনি ডলার দিলেন দিনে হইব আপনার কত, $10 আপনি বাজেট দিয়ে দিলেন, এখন $10 ফেসবুকে খরচ করবেন, এখন 10,000 20,000 অডিয়েন্সের সামনেই তো বারে বারে যাইবো, তাই না? ফেসবুকের তো এটা খালি ঘুরাইতে পারলেই ওর টাকা, ফেসবুক তো এটা বারে বারে নিব। তখনই আপনারা দেখাইবো যে আপনার অ্যাডে সমস্যা হইতাছে বা কি কি সমস্যা, এগুলো শো করবো, যে আপনার ফ্রিকোয়েন্সি রেট বাইরে যাইতেছে বা ই হইতাছে, এগুলো আপনার অনেক সময় নোটিফিকেশন দেয়। কিন্তু ফ্রিকোয়েন্সি বাইরে আর নোটিফিকেশন দিব না, ওই বলবো অ্যাড ফ্যাটিগ হয় বা এরকম অডিয়েন্স ই হয়, মানে এক অডিয়েন্স বারবার দেখে এরকম কিছু নোটিফিকেশন দিব। তো ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এইখানে দেখেন, এটা মূলত কি, আমরা যদি ডলারের তুলনায় আমাদের অডিয়েন্স কম হয়, তখন আমাদের এই ফ্রিকোয়েন্সিটা বাইরে যাব। এটা থেকে বাঁচার উপায় কি, আমাদের অডিয়েন্সটা বড় করতে হইব, তাই না? কারণ কি, আমি চাই আমার যদি অডিয়েন্স বেশি হয় তাহলে সে ফেসবুক আমার অনেক মানুষের সামনে নিতে পারবো, আর অডিয়েন্স কম হলে তো একজনের সামনে 4বার নিব, তাই না? তো এটা মূলত আমরা বুঝতে পারলাম। তারপরে সিটিআর, সিটিআরটা হইলো ক্লিং, দেখেন এখানে লেখা আছে দ্য পার্সেন্টেজ অফ ইমপ্রেশন হোয়ার এ ক্লিক অ্যাকর্ড আউট অফ দ্য টোটাল নাম্বার অফ ইমপ্রেশন, ঠিক আছে? মানে এই যে আপনার যে এখানে ইমপ্রেশনটা কোথায় গেল, সামনে এই যে ইমপ্রেশন, তাই না? এই টোটাল কতজন মানুষের সামনে আমার একটা গেছে এবং কতজন মানুষ ক্লিক করছে, ওইটার রেটটাই ক্লিক থ্রু রেট হইলো এই কি, এই সিটিআর, ঠিক আছে? তো এরপর যদি আমরা একটু খেয়াল করি, লিঙ্ক ক্লিক তো আমরা বুঝি কতজন মানুষ লিঙ্কে ক্লিক করছে। তারপরে কি সিপিসি, ঠিক আছে? সিপিসিটা কি? সিপিসি হচ্ছে কস্ট পার লিঙ্ক ক্লিক, ঠিক আছে? যেমন এখানে বলছে কি, দা এভারেজ কস্ট ফর ইচ ক্লিক, মানে কি ইচ ক্লিক, কোন ক্লিক, মানে এই যে লিঙ্ক ক্লিক হয়েছে না, আমাদের যে লিঙ্কটা ক্লিক হয়েছে, একজন মানুষ লিঙ্ক ক্লিক করতে কত টাকা গেল, এটাই মূলত এটা, মানে টোটাল অ্যামাউন্ট স্পেন্ডের সাথে যদি লিঙ্ক ক্লিক ভাগ দেন, এটা বাইরে দিব। মানে আমি জাস্ট খালি এটা বোঝানোর জন্য বুঝাইতেছি, এগুলো আপনারা বুঝবেন আশা করি। মানে একবার একটু নজর করে দেখলেই বোঝার কথা। এইটার মধ্যে তো দেওয়াই আছে ডিটেলস, এখানে উপরে মাউসটা রাখলেই পাওয়া যায় যে কি এটা, তাই না? পারচেজ রয়েছে, আমাদের তো এটা তো আর কি, আমাদের তো এটা অনলাইনে কোনো কনভার্সন বা কোনো পারচেজের ক্যাম্পেইন ছিল না, বা এটা কোনো সেলস ক্যাম্পেইন ছিল না, তো আমাদের পারচেজ মার্চেজ কিছু আসবে না। পার্সেস এগুলো আমাদের দেখা দরকার নেই আপাতত। তো পার্সেসের এটা মূলত হচ্ছে কি, পার্সেস রোয়াজ যদি আমি বলি, যে কি বলছে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আপনি কত ডলার স্পেন্ড করলেন আর আপনি কত টাকা রিটার্ন পাইলেন, এইটাই মূলত কি রোয়াসের কাজ। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন সেলস ক্যাম্পেইনে যাব তখন। তো আপাতত রেজাল্ট, রেজাল্ট মূলত কি, আমাদের এই ক্যাম্পেইনটার রেজাল্ট ছিল কি, কিরকম আমার ভিডিওগুলা মানুষের সামনে, যাতে মানুষ যাতে বেশি প্লে করে দেখে, যাতে অনেকক্ষণ দেখে প্লে করে। তো এইটাই মূলত, এতজন মানুষ আমাদের ভিডিওগুলাকে প্লে করে দেখছে অনেকক্ষণ, এটাই। কস্ট পার রেজাল্ট, আমি যদি কস্ট পার রেজাল্টে যাই, যে আমার এই যে একজন মানুষের ভিডিও আমি তারে দেখাইতে আমার কত ডলার খরচ হয়েছে, এইটা এখানে শো করতেছে, ওকে? তো যাই হোক, আমরা বুঝে গেছি। তো এখন আমি যদি চাই কলাম সেলস, এটা এখান থেকে বের হয়ে যাই। মানে আপনার যদি মনে হয় যে না, আমার সেলস এটা আমার পোষাইতেছে না, মেসেজ এনগেজ পোষাইতেছে, আমি নিজের মতো করে কাস্টমাইজ কলাম বানাবো, পারবেন না? এই যে কাস্টমাইজ কলাম আছে, এখানে আপনার কোন কোন অবজেক্টিভ বা আপনার কি কি দরকার, ধরেন আমার দরকার কি, রেজাল্ট দরকার আছে, রিচ দরকার আছে, আমার দরকার কি, অ্যামাউন্ট স্পেন্ড দরকার আছে, সিপিসি সিটিআর দরকার আছে, এটা দরকার নাই। আমার দরকার কি, এই কয়টা দরকার, হ্যাঁ এই কয়টাই দরকার, আমার আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? তো এটা আবার আমার দরকার কি, রেজাল্টের রেটও দরকার আছে, যে কতটা রেজাল্ট রেট কিরকম। তো এটাও দিয়ে আপনি কি অ্যাপ্লাই দিলেই কি আরেকটা ক্রিয়েট হয়ে যাইব, ঠিক আছে? ঠিক আছে, এভাবে করে কি আপনি অ্যাপ্লাই দিলে এটা ওপেন হয়ে যাবে। এখন যে আপনার মনে হয় যে না, আপনি এটা সেভ করে রাখবেন, তখন কি, এটা ক্রিয়েট কাস্টম মেট্রিক দিয়ে এখানে নাম দিয়ে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? তো আমি মূলত এটা সেভ করতেছি না। আর এটা অ্যাপ্লাই দিলে, ধরেন এই যে অ্যাপ্লাই দিলাম, দেখেন এই যে বাকি চেঞ্জ হয়ে এখানে কি আর কি আছে, সেলস আছে, কাস্টম হয়ে গেছে, মানে কি আমি কাস্টমলি এখানে নিছি। আপনি চাইলে ওইটা সেভ করে রাখতে পারেন। আমি আবার পারফরমেন্সে চলে যাই, যেটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি দেখার বিষয় যা তা হয়ে গেল, আর তেমন কিছু নাই এখানে দেখার মতো। এইগুলো আমরা পরবর্তীতে দেখবো, বা আমি যদি একটু এটা এটা নিয়ে একটু যদি ডিটেলস বলি, যেমন ধরেন আমি এজের মধ্যে গেলাম, এজের মধ্যে যদি আমি যাই, চলেন দেখি কি দেখায়। এই যে দেখেন, এজ আমার কি এখন ভাগ হয়েছে না, ফেসবুকের এজটা 18 থেকে 24, 25 থেকে 34, এমনি করে কয়টা ভাগ করছে না, কয়টা ভাগ করছে, 6টা ভাগ করছে না? এই 6টা ভাগের কোন আমার কত বছর বয়সী মানুষরা আমার মূলত এই ভিডিওটা দেখছে, তারা কারা, মানে আমি বললাম না যে আপনি তো আমাকে, মানে আপনি যখন অ্যাডভার্টাইজ রান করবেন, আমরা কিন্তু এজও দিতে পারি, লোকেশন দিতে পারি, এরকম টার্গেটিং দিতে পারি না? আমরা একটু পরে দেখবো এইটা।
তো আমরা তো মূলত জানি আসলে এজ গুলো আমরা দিতে পারি। তো এই যে আমরা এজ গুলা দিচ্ছি, তো ফেসবুক আমাদের ভাগ করে দিচ্ছে, 6টা ভাগ করে দিচ্ছে যে কোন ভাগের মানুষরা বা কত থেকে কত এজের মানুষরা তোমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, তোমার এই মিউজিক ভিডিওর প্রতি ইন্টারেস্টেড, তাই না? যেহেতু আমার এটা মিউজিক ভিডিও বা কি গজল একটা। আমি যদি একটু যাই ডাইন সাইডে, এটা এই ডাইন সাইডে যাওয়ার জন্য কিন্তু আপনার এই যে নিচের এটা টিপ দিয়ে ই করতে হইব, ঠিক আছে? মানে এদিকে নিতে হইবে, এটা তো আর করার কিছু নাই, যেহেতু বেসিক পারেন আপনারা সবাই, আর না পারলে আর কি করার। তো এই যে দেখেন এইখানে আমি যদি একটু রেজাল্টে যাই, রেজাল্ট এই দেখেন 65+ মানুষ কয়জন, 712। আমি যদি দেখি সবচাইতে বেশি কি আইলো এখানে রেজাল্টের মধ্যে, সবচাইতে বেশি আইলো এই যে, তার মানে কি 45 থেকে 54 তারাই কি গজলের প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে? বুঝতে পারলাম। তারপর কি এই যে রিচ তাদের সামনেই বেশি গেছে। আমরা কি বুঝতে পারতেছি আমাদের অডিয়েন্সটা মূলত কারা? আমি দেখলাম যে না, মোটামুটি আমার অডিয়েন্স, পুরো অডিয়েন্সটাই আমার, তাই না? আমি যদি এখন ওই 18 থেকে 24 দিই, তাইলে আমাদের অত বেশি খরচ বাইরে যাবো গা, তাই না? এখন আমরা এই যেহেতু দেখলাম যে ঘরে ফিরে সব হানি আমার অডিয়েন্স আছে, কিন্তু যখন আপনি একটা টি শার্ট সেল করবেন, আমি যে আপনাদের বানাইতে দিছিলাম, কি বলে, কাস্টমার অ্যাভাটার, ভাইয়ের পার্সোনা বা কাস্টমার অ্যাভাটার যাই বলি, তো ওই তখন আপনারা এই বানাইছিলেন এই গেঞ্জিটা কয় থেকে কয় বছর পর্যন্ত মানুষ কিনবো, তাই না? তো এটা কিন্তু আপনার বুঝা শুনে দিতে হইব। আর এখন ধরেন আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আইছেন, তাই না? ডায়াবেটিসের কি, ডায়াবেটিসের প্রোডাক্ট, ওই যে কিন্ডা, ওই ভুলে গেছি, সাজনা পাতার গুঁড়া, তাই না? তো এখন ওইটা আপনি সেল করবেন, এখন আপনার এই এইটা জিনিসটা কারা কিনবে, অডিয়েন্সটা কি চেক করা দরকার না? চেক করা দরকার আছে কি? এখন আপনি কি জানেন এটা কারা কিনবে? গেঞ্জি তো বুঝলেন যে এটা গেঞ্জির মধ্যে অ্যাডাল্ট কিছু কথাবার্তা আছে, এটা ওই ভার্সিটির পোলাপাইন, কলেজের পোলাপাইন ছাড়া এটা কেউ কিনবো না, তাই না? কিন্তু সজনে পাতার গুঁড়া এটা কারা কিনবে? 65+। আপনি যদি কন যে এই রুদ্র চুপ করি, আমি যদি বলি, আমরা যদি মনে করি এরকম যে যারা কিনা বৃদ্ধ, তাদেরই কি আছে, ডায়াবেটিস আছে। আমি যদি 65+ টার্গেট করে থুয়ে দিই আর অন্য কিছু না দিলাম, ধরেন আমি দিলাম 60 থেকে 65+ মানুষ, তারা মূলত কি সজনে পাতার গুঁড়া কিনবো, তাদেরকে টার্গেট করলাম, তাইলে আমার ক্যাম্পেইনটা কি আমি রেজাল্ট পামু? আপ- আমরা কি ক্যাম্পেইনের যে গোলগুলো আমরা কি জানছি না? এই আগে কেমনে কইরা, মানে ধাপে ধাপে আমরা যে কি বলে ফানেলটা যে বুঝলাম, আমরা তো ধাপে ধাপে আগাইবো, ধাপ করে যাই এই যে সেলস ক্যাম্পেইন রান করবো এরকম তো না। প্রথমে ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করতে পারি, কারা আমাদের ইন্টারেস্টেড, তখনই কি আমি এই যে এইখান থেকে এই ব্রেকডাউন থেকে কি আমি এস দিয়া, ডে দিয়া, প্লেসমেন্ট এগুলা দিয়া, কান্ট্রি দিয়া, প্ল্যাটফর্ম, ডেমোগ্রাফি নিজের মতন করে এখান থেকে আরো আমরা বাইর করতে পারি ঘাটাঘাটি করে। ধর আমি এস দিয়া বুঝাইতেছি, তো এখান থেকে এই যে কত থেকে কত বছর পর্যন্ত বয়সী মানুষরা আমার এই আইডিয়ার মধ্যে বেশি এঙ্গেজ হইতাছে, কারা আমার কাস্টমার হইতাছে, তাই না? আমি কি বুঝতে পারতাছি? এস দেখা কি বুঝতে পারুম? তো এখন কথা হইলো এই জায়গায়, আপনি দেখলেন যে 35 থেকে 44 বছর এই এজের মানুষগুলা খুব ভালো আপনার অডিয়েন্স হিসাবে, তাদেরই সব মানে এঙ্গেজ পাইতেছেন আপনি, তাদেরই সব রেজাল্ট বা রিচ পাইতেছেন। অথবা এই যে এই মানে 35 থেকে 54 পর্যন্ত, তাই না? এরকম আপনি দেখলেন। তো আপনি কি পরবর্তীতে যখন অ্যাড রান করবেন তখন কি আপনি দিবেন 18 থেকে 65+ এরকম অডিয়েন্স দিবেন? ও যদি দেন তাহলে তো আপনি এই বোকার স্বর্গে বাস করতেছেন, তাই না? তাইলে কি আপনার ওই যে প্রথমে যে দুই একটা অ্যাড রান করবেন, অডিয়েন্স গুলো আপনি বুঝতেছেন, ওইখান থেকে আপনার মাথার মধ্যে ঢুকাইতে হইব, এবং কি সাথে সাথে নোট ডাউন করতে হবে, খাতার মধ্যে করেন বা গুগল শিটে বা ডক্সে বা এক্সেলে করেন, তাই না? এক্সেলে করাটাই বেটার মনে করি, বা গুগল ডক্সেও করতে পারেন। তো আপনি যদি এরকম করে কি করেন যে অডিয়েন্স গুলা এইভাবে কইরা ভাগ ভাগ করে ফেলেন যে এত থেকে বয়স এত পর্যন্ত আমার অডিয়েন্স, তাই না? এখন ফেসবুকে যদি আপনি বাজেট দিতেন 18 থেকে 65+ মানুষের সামনেই তুমি নেও, তোমার বাজেট দিলাম আমি ডেইলি $10, তাই না? ফেসবুক কি আপনার রেজাল্ট এনে দিব না? দিব। ফেসবুক চাইবো যা, যে আপনার ইন্টারেস্টেড আপনার বিজনেসের মধ্যে তার সামনেই যাক, তাই না? কিন্তু আপনি যদি এইটা, আপনি দেখলেন যে 35 থেকে 54 পর্যন্ত মানুষ আপনার অডিয়েন্স, তারাই কিনে বেশি, তারাই আপনার সাথে ইন্টারেস্ট মানে কানেক্টেড বেশি হয়, তাই আপনি যদি ওই অডিয়েন্সটাই দিতেন, ফেসবুকে যদি কইতেন যে ফেসবুক 18 থেকে 65 না, তুমি 35 থেকে 54 রে টার্গেট করে দাও, তাই না? তখন কি ফেসবুক দেখতেন আপনার 2 টাকা হইলেও আপনার লাভ করে দিত, তাই না? কারণ তখন ফেসবুক প্রথমে অডিয়েন্স টেস্ট করছে নিজে, তাই না? যখন দেখলো যে 18 থেকে 24-এর মধ্যে কোনো অডিয়েন্স আমার নাই, তখন সে আস্তে আস্তে করলো কি,
ফেসবুক চাই কি আপনার যাতে বিজনেস ভালো চলে, তাইলেই তো আপনি অ্যাডভার্টাইজ রান করবেন। আরো ফেসবুকে আপনার করলো কি আস্তে 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 ওই 35 থেকে 54 সব ডলার দিল, অগো সামনেই নেওয়ার চেষ্টা করলো, রিচ ইমপ্রেশন অগো সামনেই করাইলো, তাই না? তখন কি আপনি রেজাল্ট ভালো পাইতেছেন আস্তে আস্তে। কিন্তু সমস্যা হলো এই জায়গায়, আপনি একজন ডিজিটাল মার্কেটার, তাইলে তো আর আপনার কাছে তো আর কোনো ক্লায়েন্ট কইবো না যে লিমন চৌধুরী আমাকে অ্যাডভার্টাইজ রান কইরা দাও। অ্যাডভার্টাইজ আপনার মানে কি, আপনি একজন ডিজিটাল মার্কেটার, এই জন্য আপনার কাছে আইসা সে বলবে যে আমাকে অ্যাডভার্টাইজ রান করে দাও। এখন সেও তো অ্যাডভার্টাইজ রান করতে পারে, সে ওই ছোট একটা ইউটিউবের ভিডিও দেখাও তো অ্যাড রান করা শিখে ফেলতে পারে, ক্যাম্পেইন অ্যাডস অ্যাডসেট অ্যাডস, তাই না? এমন করে সে কি অ্যাডভার্টাইজ রান করবে, কাস্টমার এর আগে দিতে হয়, এটা টার্গেট দিতে হয়, ওইটা টার্গেট দিয়ে দিল, হয়ে গেল গায়ে, তাই না? এটা ছবি পোস্ট করে দিল, হয়ে গেল, বুস্ট করে দিল, ভিডিও কইরা ছেড়ে দিল। সেই তো পারতো, আপনার কাছে কেন আইলো? কথা আছে না? আপনার কাছে কেন আইলো? আপনার কাছে আইবো এই কারণেই যে আপনি জিনিসটা বুঝেন, ধাপে ধাপে জিনিসগুলো বুঝেন, তাই না? যেমন এই বাড়ি বানাইতে সময়, বিল্ডিং বানানোর সময় আমরা কেন ইঞ্জিনিয়ারের কাছে যাই? ওই মিস্ত্রি তো ইঞ্জিনিয়ারতে ভালো বোঝে। ইঞ্জিনিয়ার কিন্তু ইট গাঁথতে পারে না, ইটের ইট গাঁথতে ভুলে গেছে। ইঞ্জিনিয়ার মনে তো ইট গাঁথা কোনোদিন গাঁথেও নাই, হয়তো কোনো সময় ওই ল্যাবের সময় যখন ল্যাব ক্লাস করছে তখন একটা দুইটা দেখছে কোনটারে কি কয়, কোনটারে কি বন্ড কয়, ইংলিশ বন্ড কয় কোনটারে, বা এরকম ওই ইট গাঁথানের মধ্যে বন্ডিং আছে আর কি, এক একটা এক এক বন্ড, কোনটা কি ইটের সাইজ কত, কেমনে কি ঢালাইডার কিরকম কি দিব, এটা কি ইঞ্জিনিয়ার পড়ছে এবং একটু একটু করে টেস্ট করে দেখছে আসলে জিনিসটা কেমনে কাজ করে জানার জন্য। ওনার ব্রেইনে আছে অনেক কিছু, কিন্তু মিস্ত্রির ব্রেইনে বা যে কন্ট্রাক্টর তার ব্রেইনে মোটামুটি ভালো কিছুই আছে। কিন্তু ওই মিস্ত্রির সাথে ইঞ্জিনিয়ারের যদি তুলনা করেন যে না আমি মিস্ত্রি দিয়েই সব করামু, আমার ইঞ্জিনিয়ারের হুদাই 10-20 হাজার 50 হাজার টাকা খরচ করে লাভ নাই। আসলে আলটিমেটলি আপনার লসটা আপনার হইলো, কারণ মিস্ত্রি এখান থেকে যদি সিমেন্ট বালি মাইরাও দেয় আপনি কইতে পারেন না। কিন্তু ইঞ্জিনিয়ার জানে এই বিল্ডিং এ, মানে আমার যদি কয় যে এই বিল্ডিং এর মধ্যে কয়টা ইট আছে, আমি ওই ক্যালকুলেশন করে বাইর করে ফেলতে পারবো, তাই না? আর মিস্ত্রি সে একটা আনুমানিক আইডিয়া দিতে পারবো, সে কিন্তু আসলে ওইভাবে এস্টিমেট করতে পারবো না, সে আনুমানিক কইতে পারবো। অনেক মিস্ত্রি আছে, যেমন আমার বাপেরটাই যদি আমি কই, হ্যাঁ, সে কন্ট্রাক্টর ছিল, এখন তেমন ভাবে কাজ করে না, কি করব, সে একটা আনুমানিক দিল, অনেক সময় দেই যে ইট কি হয় শর্ট পড়া জায়গা, আরে ভাই তুমি এস্টিমেট দিছো আমারে, এনে ইট শর্ট পড়বো কেন? এস্টিমেটের রুলস হইছে কি শর্ট পড়া যাইবো না, তাই না? এস্টিমেটের রুলস কি শর্ট পড়া যাইবো না, আমার এইখানে দরকার হইলে কি, দরকার হইলে 10-20টা 100টা বেশি হইব, কিন্তু শর্ট করবো না। যদি শর্ট পড়া যায় তাহলে কিরকম না কাহিনীটা? আপনার মোবাইল কিনতে যাইবেন সাবার, আপনার মোবাইলের দাম হইছে 15,000, আপনি 14,000 নিয়ে গেছেন, 1,000 টাকা ব্যাটারি দিব না? তো শর্ট পড়া তো আর হইব না। তো এরকম আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার, আপনি মূলত ওই ক্লায়েন্টের ডাটাগুলো অ্যানালাইসিস করবেন, মানে ওনার যে অ্যাডভার্টাইজিং এর ডাটাগুলো অ্যানালাইসিস করে বুঝবেন কাদের সামনে দিলে ক্লায়েন্টটা বেশি বেনিফিটেড হইব। যেমন ফেসবুক চাই কি একজন অ্যাডভার্টাইজার বা যে কিনা অ্যাড রান করে সে যাতে এখান থেকে বেনিফিট হয়, তা আপনি চাইবেন কি আপনার ক্লায়েন্ট যাতে বেনিফিট হয়, তাই না? তখনই আপনার ক্লায়েন্ট আপনার টাকা দিব, তা না হইলে ওই প্রথম 1 মাসে কাজ করব, পরের মাসে হাওয়া, ক্লায়েন্ট আর আইব না আপনার সামনে। আর ওই ক্লায়েন্ট আইটা খালি কইব যে এই ভালো না। ঠিক আছে, তার মানে কি আমরা চেষ্টা করব আমাদের যত নলেজ আছে সবকিছু দিয়া আমরা কি অ্যাডভার্টাইজের কাজগুলা করার, ঠিক আছে? তো আমরা মোটামুটি কি এই ব্রেকডাউনটাও বুঝে ফেললাম, আর কিভাবে আমরা এজ গুলা বাইসা নিতে পারি তাও বুঝলাম, তাই না? তো এরপরে আর তেমন ভাবে কিছু নাই আমাদের এইখানে, আর তেমন ভাবে আমাদের এখানে কিছু নাই, বাকিগুলা পরবর্তীতে দেখবো। তো এখন এই আমরা একটা কি করব, একটু বুঝার চেষ্টা করি, আসলে কিছু বুঝার ব্যাপার আছে এখানে, কোথায় সেটা, এইখানে কোথায় আছে। তা আমরা মূলত কি অ্যাডভার্টাইজ যেগুলো বুঝে ফেললাম। এখন আমি যদি বলি, যেহেতু আমরা সবাই এখানে বড়, আমরা তো কেউ ছোট নাই, আমরা কি গাঁজা চিনি? সিগারেটের মতো, সিগারেটের ভিতরে বইরা খায়, ঠিক আছে, ওই গাঁজা। এখন আমি যদি আমি যদি কি করি, আমি যদি কই গাজার তো খুব ডিমান্ড, খুব সেল হয়, তাই না? মানুষ কি করে চুপি চাপি যাইয়া গাজাই করে। এখন আমি যদি কই আমি ওইটার মধ্যে গাজা লিখবো না, ডেলিভারি ম্যানের ওই জায়গায়, বা ডেলিভারি আমি দিলাম, ফেসবুকে অ্যাডভার্টাইজ রান করলাম, গাজা সেল হোক, পুরো বাংলাদেশে গাজা সেল হই, আমি কি অগ নাম্বার গুলো পাইলাম না যারা কিনা গাজা কিনতে চাই, অগরে আমি কইলাম ভাই তুমি এই জায়গায় আহো, তোমার দিয়ে দিয়েছি, বা তোমার বাড়ি কই যাও, আমি ওখানে যে ডেলিভারি দিয়ে দিয়েছি, হুন্ডা নিয়ে টানতে দিয়ে এলাম, আমি কিন্তু খুব বেনিফিট হবো, হবো না? মানে আমার তো বড় লোক কেউ হইব না, ফ্রিল্যান্সিং করে তো ইনকাম করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, কিন্তু এখন আপনি কি গাজার অ্যাড ফেসবুকে দিতে পারবেন? আসলে এটা কি লিগাল? লিগাল না। আমি যদি বলি আপনি কোনো ওষুধের অ্যাডও ফেসবুকে দিতে পারবেন না, দিতে পারবেন অনেক কইরা, কিন্তু আসলে রুলস এর মধ্যে পড়ে না, ড্রাগ রিলেটেড এগুলো আপনি দিতে পারবেন না, ঠিক আছে? তারপরে আপনি এই ধরেন এই যে কি ব্ল্যাক ম্যান
হোয়াইট ম্যান বা ব্ল্যাক ওমেন, হোয়াইট ওমেন এইসব নিয়েও এই দ্বিধাদ্বন্দ্ব কইরাও দিতে পারবেন না যে ওই লোকে কালো ওই লোকে এরকম কইরাও আপনি কি তা কাউরে ছোট কইরা অ্যাডভার্টাইজ রান করতে পারবেন না। মানে মানে কাউরে একবারে ছোট কইরা লাইতেছেন টার্গেট কইরা ওইরকম কিছু করতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি কোন কারা কারা ব্ল্যাক ম্যান আছেন সবাই জয়েন করেন আমার গ্রুপে, একটা পোস্ট করলেন, এইটা দিলেন অ্যাডভার্টাইজ, আপনার অ্যাড তো রিজেবল হইব হইব, এত মানে অফ হইব হইবই, সাথে সাথে কি অ্যাড ম্যানেজারও যাইবো গা, বিজনেস ম্যানেজারও পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবো গা, যতই পাসপোর্ট দেন আর আইবো না। হয়তো বা একবার আপনার সুযোগ দিতে পারে, কিন্তু দিন শেষে আপনার ওই সবকিছু বাদ হয়ে যাবো গা। রুলস গুলা বুঝতে হবে। এখন ধরেন এই কি বলে গুচ্ছি না গাচ্ছি কি জানি একটা ব্র্যান্ড আছে না, গুচ্ছি, হ্যাঁ গুচি। তো এই গুচি, বা আমি ধরলাম যে কাচ্ছি, গুচি না কাচ্ছি, তো ধরলাম যে গুচি, তাই না? এই গুচি ব্র্যান্ডের যেই গেঞ্জিটা এটা কিরকম সেল হয় মার্কেটে? মানুষ কি কিনে না? নাইক ব্র্যান্ড, এটা কিরকম সেল হয় মার্কেটে জুতাগুলা? মাস্টার কপি হইলেও কিন্তু মেলা সেল হয়, তাই না? এই যে এই প্রোডাক্ট গুলা নিয়ে কি আপনি কাজ করতে পারবেন? আপনার মনে হয় কি ফেসবুক অ্যাডভার্টাইজ রান করে সেল করতে পারবেন? আপনার একটা কি করলেন, ওই কি করলেন, একটা 20,000 টাকা দিয়া একটা টি শার্ট প্রিন্টিং এর মেশিন কিনলেন, 10,000 টাকা দিয়ে একটা প্রিন্টার কিনলেন, আর ল্যাপটপ তো কম্পিউটার আপনার আছেই। আমি আপনার শিখাই দিলাম যে অ্যাডভার্টাইজিং। এখন আপনাদের মাথার মধ্যে তো আইডিয়া বসছে, ভাই বুঝছি তো সেই চলতেছে মার্কেটে ধুমায়া, তো নাইক সেই চলতেছে ধুমায়া, তো আমি লোগো বহামো নাইকের, এখানে গুস্তির লোগো বহামু, গেঞ্জির মধ্যে ছাপাই দেবো, আর কি ধুমায়া সেল করবো, মানুষ তো এটা ভালোই কিনে, মানে অর্ডারও আসবে, আপনি অ্যাডভার্টাইজ রান করতে পারলে অর্ডারও আসবে, কিন্তু এটাকে আপনি রান করতে পারবেন পারবেন না, কারণ এইখানে কপিরাইট ট্রেডমার্কের একটা বিষয় আছে, তাই না? এই যে ট্রেডমার্ক কপিরাইটেড যে লোগোগুলা, লোগো সহ এগুলো আমরা কি অ্যাডভার্টাইজ রান করতে পারবো না। মানে আমি একবার হয়েছিল কি, আমার একটা ফ্রেন্ড ও ওই ব্যাগ সেল করে, ও কষ্ট কি অনেকগুলা ছবি দিছে, ব্যাগের ছবি। তো আমি অ্যাডভার্টাইজমেন্ট করে দিব, তো কি করলাম যে অনেকগুলা ছবি, 50টার মতন ছবি দিছে, 48টা ছবি সম্ভবত ছিল, বা 50টা এরকম ছিল, মানে একসাথে যতগুলা দেওয়া যায় সবই দিছে। দিয়া এখন এতগুলা ছবির মধ্যে মানে আমি যদি সবগুলা একটা একটা করে দেখতে যাই, অনেক সময়ের ব্যাপার না, ও তো আর আমার ওই মার্কেটিং করার লাগে আমার টাকা দিব না, যা খরচ হইব ওই টাকা দিব, শুধু বন্ধু মানুষ। তা আমি আচ্ছা আমি রান করে দেবো না, সমস্যা নাই। এখন দেখলাম যে প্রথমে দেখলাম যে কোনো লোগো মোগো নাই, কিন্তু অ্যাডভার্টাইজ রান করছি, ভালো চলতেছে চলতেছে, হুট করে কি হইলো, অ্যাড গেল বন্ধ, কি হইলো, অ্যাড বন্ধ হয়েছে, সাথে সাথে আমার যে অ্যাড ম্যানেজারও গেছে বন্ধ। তো এখন আমি বুঝলাম না আসলে কাহিনীটা কি। পরে অনেক মানে ঘুইরা ঘুইরা দেখি যে ওই লাস্টের দিকে একটা ইমেজের মধ্যে, একটা মানে একটা ব্যাগের মধ্যে ওই যে লোহারি থাকে না, মেটাল, ওটার মধ্যে দেখি যে একটা লোগো দেওয়া, সম্ভবত গুস্তিরই লোগোটা ছিল বা এরকম একটা কিছু ব্র্যান্ডের লোগো ছিল আর কি, ওই লেডিস ব্যাগের। এখন ওই লোগোটার কারণেই মানে এই হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ওই যে যেটার মধ্যে লোগো থাকে ওইটাকে আমরা চাইবো যে যদি লোগো ওইটা দিয়ে করতে হয়, তো ওইটা আমরা কি ব্লার করে দিতে চেষ্টা করব, এবং কি ওইটা ওই প্রোডাক্টটা বর্জন করতে চেষ্টা করব, ঠিক আছে? মানে কপিরাইট এই সব কিছু নিয়ে কাজ করা যাইবো না। এবং এই অনেক রুলসই আছে, এগুলো আমরা দেখব। তো চলেন আমরা একটু দেখি আসলে এই অ্যাডটা যে আমরা দিমু মার্কেটে, এই যে অ্যাড সেকশনে আইলাম, ক্যাম্পেইন অ্যাড সেট ওটি বুঝছি, আমরা কি অ্যাড, অ্যাডের মধ্যে আমরা যে এই যে ছবি মুভি এগুলা দিলাম, টেক্সট বা কি আমাকে এখনই অর্ডার করুন এগুলা দিলাম, কি কি লেখা আমরা লিখতে পারবো এখানে, তা কি কি ছবি দিতে পারবো, কি প্রোডাক্ট দিতে পারবো, এগুলো তো আমরা মোটামুটি বুঝলাম। তো এখন এটাও বুঝলাম যে এখানে অ্যাড এখানে এরকম আসলো, মানে আমরা কি মাথার মধ্যে আইডিয়া আসতেছে না যে জিনিসটা আমরা হইতে পারে। তো এই যে এখন একটা আমি দিমু, ধরেন কি পাবলিশ বাটনে ক্লিক করবো, পাবলিশ হয়ে যাবে এটা, তাইলে তো পাবলিশ হইব। তো পাবলিশ বাটনে ক্লিক করার পরে কি হইব, এই যে এই প্রসেসটা হইবে, আমি যদি একটু জুম করি, কি হইব, এই যে আরে, এই জায়গাটা কি নিব, অটোমেটেড রিভিউ। এটা কি প্রাইমারি রিভিউ মেথড, এটা কি অটোমেটিক রিভিউ, যখন আমি একটা ফেসবুকে অ্যাডভার্টাইজ রান করব পাবলিশ করব তখন এটা কি রিভিউতে যাবে, কিসে যাবে, রিভিউতে। কোথায় রিভিউ দেখাইবো, আমি আগের ক্লাসে দেখাইছিলাম, বলছিলাম যে আপনার একটা কি রানিং আছে, অ্যাক্টিভ আছে না রিভিউতে আছে, আমি বলছিলাম এরকম একটা কথা, এই ডেলিভারি সেকশনের মধ্যে দেখাইবো এটা কি রিভিউ আছে নাকি অ্যাক্টিভ আছে, ঠিক আছে? বুঝতে পারছি। তো এইখানে ডেলিভারির জায়গায় কি দেখাইবো এটা কি কমপ্লিট হইলো না, রিভিউ আছে না, লার্নিং ফেসে আছে নাকি রিজেক্টেড হয়েছে, কি সমস্যা, এই জায়গায় এটা দেখাইবো, বুঝতে পারছি এর এর মানে বর্তমান অবস্থাটা কি, সে বাইসা আছে না মইরা গেছে, এটি এখানে দেখাইবো। তো আমরা চলেন যাই
প্রথমে কি একটা অ্যাড আমি যখন সাবমিট করবো বা পাবলিশ করব, এখানে কি আসবে, অটোমেটেড রিভিউ হবে। মানে কাহিনীটা কি হইতাছে, অটোমেটেড রিভিউ হইতাছে। তো অটোমেটেড রিভিউ বা প্রাইমারি সেকশনে দেখলো যে ইউজড ইন সাম কেসেস টু ইমপ্রুভ অটোমেটেড সিস্টেম, মানে কিছু সময় সেটা হিউম্যান রিভিউতে যাইব, ঠিক আছে। কিন্তু নর্মালি যখন কিনা আমি ভালোভাবে একটা নিয়ম কারণ মাইনাস সাইনাস দেই, নর্মালি একটা কি হয়, অ্যালাউড টু রান, মানে কি একটা রান হয়ে যায়। রান হওয়ার পরে এট ডেলিভারি সিস্টেম, সেটা একটা ডেলিভারি সিস্টেমটা কি মানে একটু বুঝে জিনিসটা আসলে কার কার সামনে যাবে, কি কি অডিয়েন্স দিছে আমি, জানো কি এটা কি শো টু পার্সন, সবাই সামনে এটাকে আস্তে আস্তে যাওয়া শুরু করে। অ্যাড দিলাম, সাবমিট করলাম, পাবলিশ হলো, সাথে সাথে যাইবে এরকম না, 1 ঘন্টার মতো সময় লাগে, ঠিক আছে, বা আধা ঘন্টার মতো সময় লাগে। তো এরপর যদি আমি একটু দেখি, তো এই জায়গা থেকে এলাও গেল একটা, এই জায়গা থেকে আরেকটা গেল কি রিজেক্ট। অনেক সময় এই যে আমি ধরেন কি অ্যালকোহলের অ্যাড দিলাম, এটা কি হইব, রিজেক্ট হইব না? তো রিজেক্ট হইলো। তো রিজেক্ট হওয়ার পরে আমি কি করতে পারি, এডিট দা অ্যাড, আমি অ্যাডটাকে এডিট করতে পারি, রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, আমি কি করতে পারি, অটোমেটিক কিন্তু এটা রিজেক্ট হয়ে গেছে, দেখছে। মানে কি, এটার মেশিন লার্নিং যে সিস্টেমটা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ করছে কি, দেখছে, মানে স্ক্যান করছে। আপনার পুরো ওয়েবসাইটও কিন্তু স্ক্যান করা যায়, কোথায় কি আছে সব বাইর করে দিতে পারবে স্ক্যান কইরা। মানে আপনি তো চোখ দিয়ে কতক্ষণ দেখবেন, ওরে খালি লিঙ্ক দিবেন, 10 সেকেন্ডের মধ্যে স্ক্যান করবো, জাস্ট খালি শো করবো স্ক্যানিং, স্ক্যান হয়ে সব ডিটেলস আপনার দিয়ে দেবে। আপনি কি চাইছেন, ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় কন্ট্যাক্ট নাম্বার আছে সব চাইছেন, তাই দিব। কোন জায়গায় ইমেল আছে, কি কি ইমেল আছে ওয়েবসাইটে সব দিব। কোন কোন ইমেজ আছে সব ইমেজ বাইর করে দিব, আপনি যা চাইবেন তাই বাইর করে দিতে পারবো। মানে এমন টুকখাট প্ল্যাটফর্ম গুলো আস্তে আস্তে দাঁড়াইতেছে, মানে এআই এর কারণে। তো এখন এই অ্যাড রিজেক্ট হয়ে গেল, আমার অ্যাড রিজেক্ট হওয়ার পরে আমি কি করলাম, এডিট করলাম, এডিট করে আবার তো সাবমিট করবো, তার মানে কি আবার ওইটা কি, এইবার কিন্তু আর অটোমেটিক হইব না, যেহেতু রিজেক্ট হয়েছে। এখন সে কোথায় যাইবো, ধরেন এই হিউম্যান রিভিউতে যাইবে, এখন কি একটা মানুষের সামনে যাইবো, মানে মানুষ সেটা রিভিউ করে, ফেসবুকের অনেক কর্মচারী আছে, তারা কি সেটা রিভিউ করব। তো রিভিউ করার পরে, অথবা আপনি এডিট না করে আপনি ভাবতেছেন যে হয়তো অনেক সময় ফেসবুকের বাগ হয়, কি হয়, ফেসবুকের অনেক সময় সমস্যা হয়, কিছু ভিতরগত কিছু সমস্যা, যেহেতু এআই প্ল্যাটফর্ম অনেক সময় এই মানে ফেল করে, ঠিক আছে। যেমন মানুষ আমরা কি করি, বাইক চালাইতেছি চালাইতেছি, হঠাৎ করে স্মরণ করলাম কি, ও আমার তো দাদি এইটা কইছিল, আমি এটা ভাবতাছি, সামনে করে হুট করে এক গাড়ি আয় বসে, আমি দিছি লাগাই, আমার দিছি উড়াইয়া, তাই না, এরকম হয়তো অনেক সময়। মানে কি অনেক সময় আমাদের ব্রেনটা অন্যদিকে ফোকাস হয়ে যায়, তখনই আমাদের দুর্ঘটনা ঘটে। তো এরকম হইতে পারে, ফেসবুক অনেক সময় ধরেন সেই ফোকাসটা ভালো মতো করতে পারে নাই, দেখতে পারে নাই, স্ক্রিনটা ভালো মতো হয় নাই, তখন কি একটা রিজেক্ট হয়ে গেছে। কিন্তু আসলে আপনি 2 নম্বরে কিছু করেন না, আপনি যদি এজ এ মার্কেটার আপনি যদি বুঝেন না আমি কোনো রুলস ভঙ্গ করি নাই, তখন আপনি কি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে দিলেই সে আবার রিভিউ করে, যদি আপনি রুলস ভঙ্গ করেন নাই তো দিল এলাউ করে। আর যদি ভঙ্গ না করেন, যদি ভঙ্গ করেন তাইলে তো রিজেক্টই থাকবো, তখন আপনার এখানে শো করবো যে কি কি সমস্যা হয়েছে বা কি, এর লাল কালার দিয়ে শো করবো। তো আমরা যদি এখানে দেখি, আমরা মূলত রিজেক্ট করতে চাই না আমাদের অ্যাড। অ্যাড রিজেক্ট করা মানে কি, অ্যাড অ্যাকাউন্টের উপর ইফেক্ট ফেলা, ঠিক আছে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই শীতকাল উষ্টা খাইলেন, তার মানে কি আপনার পায়ের মধ্যে ইফেক্ট করতেছে, বারে বারে উষ্টা খাইতে খাইতে আঙ্গুল ভাঙ্গা লাইলেন, পরে দেখবেন আপনি হাঁটতেই পারবেন না, এরকম। তো এই যে বারে বারে অ্যাড রিজেক্ট হইতে হইতে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হইব, আর অ্যাড অ্যাকাউন্ট একটা ডিজেবল হইলো গেল, দ্বিতীয়টার ক্ষেত্রে আপনি বারে বারে রিজেক্ট হয়ে গেল, একটা সময় কি ধাপ করে দেখুন বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড, মানে আপনার ভেরিফাই চাইবো আসলে কি আপনি মানুষ নাকি আপনি অন্য কিছু, তাই না। ওই তেলাপোকা কি জানি, তেলাপোকা একটা পাখি এরকম। তো যাই হোক, এখানে এই এলাও হইলো। তো আপনার যদি এলাও হয় তখন আপনার কি এটা মানুষের সামনে যাইবো, এইভাবেই কি অ্যাড ডেলিভারি প্রসেসটা কাজ করে। এখন আপনাকে যদি বলি যে এখানে অনেক রুলস রেগুলেশন আছে, চলেন আমরা কিছুটা রুলস রেগুলেশন দেখার চেষ্টা করি। তো আপনি এই মেটা অ্যাডভার্টাইজিং পলিসি, এটার মধ্যে যদি যান, এখানে কপি লিঙ্ক কোথায়, কপি লিঙ্ক ইউআরএল, চলেন আমরা এইখানে যাই। আমি যদি এই লিঙ্কটা ওপেন করি, তাহলে আমাকে ফেসবুক এইখানে নিয়ে আসছে অ্যাডভার্টাইজিং পলিসি বেসিক চেকলিস্ট। এইখানে যত রুলস রেগুলেশন আছে অ্যাডভার্টাইজিং এর, সব ফেসবুকের সব রুলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এরপর আমি অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড, এটা যেমন এখানে দিছি, এইটার মধ্যেই মূলত সব আছে। তো এইটার মধ্যে সব আছে, এইটার মধ্যে এইটাও অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডটাও আছে আমার। আর এখানে আমি এখানে দিয়ে রাখছি কি, এটা আপনাদের মাস্ট বি, এটা পড়তেই হবে। সবাই কি হোমওয়ার্ক এটা ভালোভাবে পড়বেন, যেহেতু আপনারা ইংলিশে কাঁচা, তাইলে কি প্রথমে ইংলিশে পড়বেন, পরের বার এটারে ট্রান্সলেট কইরা বাংলায়ও পড়বেন, একটা একটা ধইরা ধইরা বুঝা বুঝা পড়বেন, আর কি নোট করবেন কি প্রোডাক্ট
দেওয়া যাইব কি প্রোডাক্ট দেওয়া যাইব না, কোন ধরনের কথা আমি বলতে পারবো, কোন ধরনের কথা বলতে পারবো না, এগুলা খাতার মধ্যে নোট করবেন, নোট কইরা ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন ছবি তুইলা, বুঝতে পারছি? তো এরপর যদি আমরা দেখি, ধরেন এই স্ট্যান্ডার্ড ইভেন্ট আমার বাইর করা দরকার নাই, আমি এখান থেকে বাইর করতে পারবো। এই যে আমি যদি এখানে একটু পড়ি কি বলছে, অ্যাডভার্টাইজিং পলাইসি, advertising policy, we are committed to creating a safe, a positive experience for people across our technologies to help foster this. We review ads against our advertising standard, ওই যে বললাম অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড। তো এখানে ক্লিক করলেই অ্যাডভার্টাইজিং এর যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো আইসে পড়বো। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে তো লোড হওয়ার কথা সম্ভবত, কিন্তু আমি এখানে ওই কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করছি, এই জন্য কি এটা পরবর্তীতে গেছে। ঠিক আছে, অনেক সময় হয়তো আপনারা বলবেন যে স্যার আপনি ক্লিক করলেন কিন্তু এটা পরবর্তী নিউ ট্যাবে ওপেন হইলো কেমনে, আমি কন্ট্রোল চাপ দিয়ে দিছি তো নিউ ট্যাবে ওপেন হয়েছে। ঠিক আছে, তো এটা আপনাদের মনে রাখতে হবে, অথবা রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব দিতে হইব। ঠিক আছে, অথবা মাউসের মধ্যে যে একটা বাটন আছে না স্ক্রল, এই স্ক্রল বাটনের মধ্যে কিন্তু টিপ দেওয়া যায়, স্ক্রল বাটনে টিপ দিলে ওইটা ওই ওপেন নিউ ট্যাবে যাইব। ঠিক আছে, বুঝতে পারছি? নরমালি আমি কন্ট্রোল চাপ দিয়ে টিপ দিতে প্রেফার করি, কারণ স্ক্রল বাটনটা অনেক সময় শক্ত থাকে তো টিপ দিলে যায় না। এই যে ওভারভিউ, এইখানে আপনাকে কি পড়তে হবে, এগুলা এগুলা সব পড়তে হবে, এগুলা একটা একটা করে যাইবেন। দা অ্যাড রিভিউ প্রসেস, কিভাবে প্রসেসটা কাজ করে, আমি তো জাস্ট খালি বললাম, আপনি জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবেন। তারপরে এই যে ধরেন যখন আমরা ওয়েবসাইট ভিজিটরের অ্যাড নিব, এখন আপনি কইলেন ফেসবুকের মধ্যে তো আমি গাঞ্জা বেচতে পারবো না, তো আমি একটা কাজ করি, ফেসবুকের মধ্যে আমি কই ভালো কিছু সেল করতেছি, কিন্তু অডিয়েন্স গুলারে নিয়ে যাবো গাঞ্জা বেচা ওয়েবসাইটে। কিন্তু না, আপনি যখন ওই যে লিঙ্ক দিবেন না, ওই ফেসবুকে আপনার ওয়েবসাইট স্ক্যান করে লাইছে অতক্ষণে। বুঝতে পারছি ব্যাপারটা? আপনার আপনার মাথা মানে আপনি চলবেন কি ডালে ডালে, ফেসবুক চলবে পাতায় পাতায়, এরকম। তো আমরা এরকম করব না যাতে কিনা আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল না হয়, আর অ্যাকাউন্ট ডিজেবল হইলে তো গেল। বুঝতে পারছি? এর জানি কি মনে থাকে। তারপর কি এই যে আমরা কি এগুলা একটু পড়তে পারি, হোয়াট ডু ইফ অ্যাডস রিজেক্টেড, এগুলো আমরা কি একটু পড়তে পারি। তো আমি একটু নিচের দিকে যাই। এই যে দেখেন এখানে কিছু আছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, এর নিচে কি আছে, আনঅ্যাকসেপ্টেবল কন্টেন্ট। আমরা মূলত কন্টেন্টটা বুঝি, মানে কোন কোন কন্টেন্ট আমরা দিতে পারবো না। এর মধ্যে কিন্তু অনেক, এখানে অনেক রুলস রেগুলেশন আছে, কারে নিয়ে কি কমু, কাউকে ছোট করে কইতে পারবো না, এরকম অনেক, আমি পড়ছিলাম অনেক আগে। তো এরকম অনেক রুলস রেগুলেশন, এগুলো আপনার মনেও থাকবে না অনেক সময়, মানে এতগুলা রুলস কি আর মনে থাকে। তো এই ক্ষেত্রে আপনার তারপরে এগুলো একটু পড়বেন। তো যেমন এখানে কি এই এই সবগুলা কি আপনার অ্যাডভার্টাইজ রান করা যাইব না। তারপর কি এই সব আপনি অ্যাডভার্টাইজ রান করতে পারবেন না। বুঝতে পারছি, এইসব আপনি কি অ্যাডভার্টাইজ রান করতে পারবেন না। যেমন এই যে হিরো আলম বা বলে কি ওই যে কি বাদাইম্মা আছে না, বাংলা বাদাইম্মা, জুনিয়র বাদাইম্মা কি বলে, এইসব আহে মাঝে মধ্যে, মাঝখানে দেখতে ওরা মামলা খাইছে। তো এই মানে খারাপ কন্টেন্ট দেওয়ার কারণে, তো ওরা যদি কয়, যেমন এই যে আমাদের গজল উনি ই করতেছে, এখন ওরা যদি কয় যে না আমাদের এগুলো আমরা বুস্ট করে প্রথমে অডিয়েন্স বাড়াবো, ওগুলো কি বা বুস্ট বা অ্যাডভার্টাইজিং কি রান হইব, হইব না, কারণ ওদের কন্টেন্ট গুলো তো ভালো না। তারপরে হইতে পারে অনেক সময় ফেসবুকে দিয়া দেয় অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করে নেয়। মানে অ্যাকসেপ্ট করে বলতে কি, অনেক সময় ফেসবুক আর কি ওই বললাম যে বাগ মেশিনে বুঝছে কি সমস্যা নাই, তো এটা দিয়ে দিছে, তখন দিয়া দিলে তখন হয় কি, ধরেন ধরেন আপনি গাজার অ্যাড রান করে ফেলছেন, সেল হইতাছে দুমায়, তখন দেখবেন কি একদিন দুই দিন পরে ওই মেশিনটা আস্তে আস্তে ব্যাকএন্ডে কিন্তু রিডিং আপনার ডাটাগুলো সব পড়তাছে। তো তখন দেখলো কি আসলে এটা তো ইলিগাল, তখন আপনার ঠাস করে অফ করে দেবে। ওই যে আমি যেটা বললাম যে আমার ফ্রেন্ডের অ্যাড কিন্তু রান হয়েছিল, চলছে 2 দিন চলছে, পরে যে অ্যাড বন্ধ হয়েছে, কারণ কি ওই যে লোগো, কারণ কি অনেকগুলা ছবি থাকার কারণে ফেসবুক মূলত এত ভালোভাবে স্ক্যান করতে পারে নাই। বুঝতে পারছি? যখন দেখছে যে যদি একটা ছবি হইতো তাহলে আবার রিজেক্ট করতো সাথে সাথে, অনেকগুলা ছবির কারণে স্ক্যান করতে পারে নাই, পরবর্তীতে এটা কি স্ক্যান কইরা দিছে, রিমুভ ই কইরা, মানে ডিসেবল কইরা একটারে। তো আমরা যদি একটু দেখি এই যে ডেঞ্জারাস, তারপরে এই যে কি কি করা যাইব না, এইসব আমরা কি এইসব হেট স্পিক, এগুলা কি আমরা একটু পড়বো, সবাই কি পড়বো, বুঝতে পারছি? এটাই আপনাকে হোমওয়ার্ক, পড়বো। এই দেখেন লজিক্যালি ইলিগাল কন্টেন্ট, প্রোডাক্ট অর সার্ভিস, মিস ইনফরমেশন, তারপরে এই যে ভ্যাকসিন, এখানে এই যে আবার কি এই যে ফ্রাউড স্ক্যাম, ধরেন আমি এখানে অ্যাডভার্টাইজ রান কইরা কইরা ই করতেছি, ওই স্ক্যাম করতেছি মানুষের সাথে, তো ওইটাও কি করা যাইব না, টাকা নিয়ে মাইর দিতেছে, ওইরকম করা যাবে না। এই আনএক্সেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস, এগুলো আমাদের সব কি পড়বেন। ঠিক আছে, আপনারা পড়া আমার এগুলা রিডিং শোনাইবেন যাতে কিনা আমি বুঝি। এই যে অ্যালকোহল, এগুলো আমরা কি এই যে ই কমার্স, এই যে ডেটিং এডস, তাই না? এই দেখবেন এখন যদি আমি ডেটিং এডস নিয়ে বলি, অনেক সময় সার্চ দিলে দেখবেন যে সামনে ডেটিং এর আইসা পড়ে, তাই না? তো ওই সবগুলা কেমনে অ্যাড রান হয়, ওই যে কইলাম, তো ভেরিফাইড যে অ্যাড ম্যানেজার গুলা, ওইগুলার মধ্যে যদি দেন অনেক সময় অ্যাড রান হয়ে যায়। ওরা করে কি ওই ভেরিফাইড অ্যাড ম্যানেজার এগুলা কিনে, কারণ ওগো ডেটিং এর মধ্যে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম হয় ওগর।
তো ওরা করে কি এগুলা কিনে, ক্যাসিনো মেসিনো এগুলা কিনে, কিনা ভেরিফাইড ম্যানেজার কিনা ধরেন অ্যাড রান করে দেয়। কিভাবে করে আমিও বুঝি না, কিভাবে ওগুলো অ্যাকসেপ্ট করে। আর আমাকে সময় দেখবেন আমরা ভালো অ্যাড দিছি, মানে এমন প্যারা খাইবেন, ভালো অ্যাড, কোনো রুলস ভঙ্গ করি নাই, তারপরে অ্যাড রিজেক্ট করে দিব, ঠিক আছে। কিন্তু ওই মানুষ ডেটিং অ্যাড মানে পুরাই ইলিগাল কন্টেন্ট দিতেছে, ওইটা কি অ্যাড চলতেছে খুব ভালো, বুঝতে পারছি। কিন্তু ওগো আবার অ্যাড আবার এইগুলো কি ওই যে ধরেন একদিন দুই দিন চলে, পরে আবার বন্ধ হয়ে যায় অটোমেটিক। কারণ কি ওইটা তো ওই ধরে ফেলে, ফেসবুকে ধরে ফেলে। তো ওরা জানি কেমনি এটা বাইপাস করে, ওগুলো আমরা আবার বুঝি না, ঠিক আছে। ওইগুলো বুঝাও দরকার নাই, আমাদের ইলিগাল কিছু নিয়ে কাজ করা দরকার নাই, ওগুলা হারাম। তারপর কি হেলথ ওয়েলনেস, তারপর কি হিস্টোরিক্যাল, এগুলো আমরা কি যেটা বলছিলাম ওই ব্ল্যাক ব্ল্যাক হিস্টোরি বা ব্ল্যাক ম্যান, ওইসব নিয়ে আমরা কি করতে পারবো না। সেলস অফ বডি পার্টস, এই যে এখন আমি একটা অ্যাড রান করলাম যে আমার তো দুইটা কিডনি আছে, একটা দরকার নাই, আরেকটা দরকার আছে, একটা হইলেই তো চলে, তাই না। তো আমি একটা কিডনি বেচবো, এটা যদি আমি ওই সেল করার জন্য যদি আমি এখানে অ্যাড দিই, আমার অ্যাডটা কি হইব? সেলস বডি পার্ট। আমি যদি করি কার চোখ লাগবো, চোখ বেচতেছি আমি পানির দামে, চোখ কিনতে আসেন, তাহলে কি হইলো? না, এলাও করতে পারে অনেক সময়, আবার নাও করতে পারে। আসলে এটা আপনি বলতে পারেন না যে এলাও কনজিউম করবো, ওই যেটা কইলাম, মানে ভালো অ্যাড, আপনি ভালো অ্যাড দিছেন, কোনো সমস্যা নাই অ্যাডের মধ্যে, আপনি অনেক রিসার্চ করে বুঝে শুনে দিছেন, অ্যাড দেখবেন বারে বারে দেন, বারে বারে রিজেক্ট করতেছে, খালি কি রিজেক্ট করতেছে, বুঝতে পারছি। আবার অনেক সময় এমন খারাপ অ্যাডও দিছে, ওই যারা কিনা মানুষগুলা ওই ডেটিং এর যারা দেয়, ওরা কেমনে জানি মানে ই করে পাবলিশ করে ফেলে। ওই যে পাওয়া যায়। আর এইখানে এইখানে ঝামেলা আছে, ধরেন এই আইডি হ্যাক, ফেসবুক আইডি হ্যাক। আমি যখন কিনা কলেজে পড়ি, মানে ডিপ্লোমাতে, তো আমার বন্ধুদের সাথে আমি কথা বললাম কি যে ওরা আমারে কয় কি ফেসবুক আইডি হ্যাক করে দিতে পারবো কিনা, আমার আমার লাগে পাঙ্গা লাগছে। তো আমি কই তোকে আইডি আজকে রাতের মধ্যে হ্যাক করবো। কই কেমনে হ্যাক করবি? আমি কই দেইস, কালকে দেইস। তো আমি করছি কি, ওই ফিশিং সাইট বানাইছি একটা, ওইখানে ওই 18+ কন্টেন্ট দিয়ে আমি দিছি যে এখানে ঢুকলি এটা তুই পাবি বন্ধু। তো আমি দিছি অগরে। তো দেওয়ার পরে ওরা তো মানে সুন্দর মতন গ্রুপে দিয়ে দিছি না, আমি আর কিছু কইও না, খালি লিঙ্কটা খালি দিছি। দেওয়ার পরে একজন এই তুই গ্রুপের মধ্যে এটা দিছিস কেন? আমি কই গ্রুপের মধ্যে এমনি দিছি, এমনি পরে বুঝাবো না তো করে। তো পরে ওটা তো আর কিছুই নাই, ভিতরে যায় কিছু পাই না, দেখছে যে ওইটার মধ্যে দেখতে গেলে ফেসবুক লগ ইন করতে হইব, দিছে ফেসবুকের আইডি পাসওয়ার্ড। আর সব কি ব্যাকিংটা ডাটা আমার কাছে আইতাছে। তো ডাটাগুলো আমি পাই, আমিও সুন্দর মতো আমাকে ফেসবুকে লগ ইন করতেছি। আগে তো টু স্টেপ ভেরিফাই এরকম কিছু ছিল না তেমন ভাবে। তো আমার কি সব আইডি আমি পাই লাইছি, অগো তিনটার আইডি একদিন মানে এক রাইতে আমি মোবাইল লয়ে এসেছি, আইনা সবগুলো স্ক্রিনশট রাইখা পরে ওকে গ্রুপে দিলাম যে দেখ সেগুলা। পরে আর কি করলি, কেমনে পালি, মানে তাও বোঝে নাই, এক বন্ধু তো আমার তাও বোঝে নাই যে মানে কি আমি ওর আইডি চালাই বা কি অবস্থা, বোধহয় কোনো একটা স্ক্রিনশট দিছি ফেসবুকের। তো ও খেয়াল করে নাই ওই যে কোনার মধ্যে যে ওর আইডির প্রোফাইল পিকচার দেওয়া, তো বোঝে নাই, আইডি পাসওয়ার্ড তাও চেঞ্জ করে নাই। পরের দিন গেছি কলেজে, যে কইলা যে এরকম এরকম দেখ তোর আইডি আছে আমার কাছে, এই দেখ চালাই, দেখ মেসেজ দিলাম তোর এর, বুঝতে পারছেন। তো এরকম হয়েছে অবস্থা। তো এই যে ডেটিং অ্যাড গুলা বা ইলিগাল অ্যাড গুলা, এগুলা করে কি, এইগুলোর মধ্যে যদি আপনি লোভে পড়ে ঢুকেন, লোভে বা যে কোনো কারণে আপনি ঢুকলেন, ঢুকার পরে কি হইব জানেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট মানে যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হইব প্রথমে। দ্বিতীয়ত হইলো আপনার যে ডাটাগুলো আছে সবগুলা কালেক্ট হয়ে গেল, আরেকজনে পেয়ে গেল ডাটা। তৃতীয়ত আপনার ফেসবুকের মধ্যে যদি কোনো কার্ড মার্ড থাকে, বা আপনার যে ব্রাউজার, আপনার যে ব্রাউজার, ব্রাউজার কি স্বামী, ব্রাউজার কি, আপনি যেখানে ফেসবুক চালাইতেছেন আপনার যে ব্রাউজার, এই ব্রাউজারের যত কুকিজ আছে, যত কুকিজ আছে লাস্ট 30 দিনের, সব কুকিজ ওরা পাইয়া যাইব। আর কুকিজ কি, রুদ্র ভালো মতো বোঝে, আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড আমি রুদ্রে দেই না, কুকিজ দিয়ে দেই, খালি রুদ্র লগ ইন করে আমার আইডিতে কাজ করে, ঠিক আছে। কারণ ওরে আমি পাসওয়ার্ড দিতে আমি মনে করি কি ওরে পাসওয়ার্ড দিব, পরে ও আমার পাসওয়ার্ড দেবো চেঞ্জ করে, ঝামেলা আছে। কুকিজ দিলে তার ও চেঞ্জ করতে পারবো না, তাই না, কারণ ওই চেঞ্জ করতে গেলেই ওইখানে কি পাসওয়ার্ড চাইবো, ওল্ড পাসওয়ার্ড দাও, তাই না রুদ্র। তো এই জন্য কি এটা আমি সেফ মনে করি, কুকিজ দেই। তো এই যে এরকম যদি কুকিজ আপনার গুলা নিয়ে যায়, ওই দেখেন না অনেক সময় কয়, সেদিন একজন আইছে আমার এখানে, কয় যে ভাই যে আমার ফেসবুক আইডি তো হ্যাক হয়েছে, আমার বন্ধু বান্ধব সবার কাছ থেকে টাকা চাইতেছে। ওই লোকের কিন্তু এইভাবেই হ্যাক হয়েছে, আমি যা মনে করি, ঠিক আছে। তা আমরা কি কখনো লোভে পইরা মানে পাপ করতে যাইয়া কোনো কিছুর মধ্যে ঢুকবো না, ঠিক আছে। তো এটাই, মানে লোভে পাপ, পাপে মৃত্যু। আর এটা কি অনলাইন মৃত্যু। এখন না না, এখন হয়তো আপনার কোনো কার্ড নাই, তাই না, 2 দিন পরে আপনি ফ্রিল্যান্সার হইবেন, আপনার পকেটে কার্ড থাকবো। আপনার কার্ড পকেটে থাকা মানে কি, আপনি কখনো তো ফেসবুকে বা কোনো জায়গায় ব্যবহার করছেন, ওই কার্ড কিন্তু গুগলে সেভ করে রাখছে। আমি যে আগে ক্লাসগুলো নিচ্ছি, আমি কি পাসওয়ার্ড সেভ দিছিলাম, দেই নাই, অটোমেটিক আমার কি এই ব্রাউজার পাসওয়ার্ড সেভ নিতেছে গা, অটোমেটিক আমার কার্ডগুলো কি সেভ হয়ে যাইতেছে গা। আর ওই কুকিজ গুলা নিয়ে ওরা মূলত কি এই হ্যাকিং কইরা টাকাগুলো আপনার মেরে দিবে, ঠিক আছে।
এই যে দেখেন, এই যে ড্রাগ, এই দেখেন আরেকটা জিনিস, ড্রাগ আর এই ফার্মাসি বা এই টাইপের ওষুধ মষুধ এগুলো আমরা কি ব্যস্ত পারব না? ড্রাগ, অ্যালকোহল, এই ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, আমি যদি কই যে আমি তো এখন আমাকে নিচে দিছে কি বলে, ওই টাকা সমিতি দেয়, কি সঞ্চয়, তো ওইগুলার অ্যাড রান করবো, ওইগুলার অ্যাড যদি আমি রান করি তাহলে কি আমার অ্যাড চলবো? চলবো না। ক্রিপ্টোকারেন্সি প্রোডাক্ট এগুলো যদি আমি দেই চলবো? অনলাইন গেম বিলিং এসব যদি আমি দেই চলবো? চলবো না। এই সব কিছু, আপনারা কি করবেন? ওই যে কি কইলাম, ডেটিংটা দিয়ে তো আমি এটাই বুঝাইলাম, এতক্ষণ কি বুঝলা? তাইলে তো বলতে হয় যে রুদ্র একটা লোক আর তেলাপোকা একটা পাখি। আমার সারা জীবন চলে না, ওই অ্যাড 2 দিন পর বন্ধ হয়ে যায়, আবার ফিরে নতুন করেই করে। ধরেন হোক, হোক, এই যে আমি যদি এই দেখেন একটা জিনিস, মানে ব্যাপারটা হয়েছে কি, যদি আরেকটাই বলি, ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমরা শিখতেছি, আমি মূলত কোনো এক মার্কেটারের কাছ থেকে গল্প শুনছিলাম। সে বলল ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান একটা কোম্পানি, পিৎজা কোম্পানি নাকি, তারা ওই অ্যাডাল্ট সাইটের মধ্যে কি করছে, রাত 3টা বাজে মার্কেটিং করছে। এখন কি করছে, মানে ধুমাইয়া সেলাইতেছে, মানে এই কোটিপতি হয়ে গেছে। এই যে টেকনিকটা কাজে লাগায় কোটিপতি হয়ে গেছে। কারণ কি? কারণ যারা মূলত মানুষ তারা করে কি, মানে যারা মূলত মানুষ কিন্তু তারা একটা পাখি, সেই টাইপের মানুষগুলা ওই রাত 3টা বাজে অ্যাডাল্ট সাইটের মধ্যে ছিল, বা 12টা বাজে অ্যাডাল্ট সাইটের মধ্যে ছিল। মানে তারা এই যে, না না লিমন চৌধুরী, তারা মূলত দিনের বেলা কিছু করে নাই, দিনের বেলা কোনো ডেলিভারি মেলিভারি দিত না, তাদের টার্গেটই থাকতো কি, রাত 10টার পর থেকে একবারে ফজর পর্যন্ত, এই টাইমটা। তো যারা মূলত এই টাইপের মানুষ, মানে একটু ব্যাড মানুষ, তারা করতো কি, ওই যে অ্যাডাল্ট সাইট গুলোতে থাকতো, দেখতো যে পিৎজা ক্ষুধা লাগছে, ও আমার তো এখন দরকার। আর এই কোম্পানিটাই পুরো, মানে ইন্ডিয়ার মধ্যে এই একটা কোম্পানি কি করতেছে, রাতের বেলা ডেলিভারি দিতেছে, তাই না? এখন ফুড পান্ডা কি রাতের বেলা ডেলিভারি দেয়? বা এইগুলো কিন্তু 10টা পর্যন্ত সম্ভবত, না সম্ভবত বোধহয় 10টা পর্যন্ত দেয়, বা ওই রোজার মধ্যে দেয়, তাই না? সেহারিতে দেয়, কিন্তু সবসময় দেয় না। কিন্তু ওই কোম্পানিটা এক মাসে ওরা যেই পরিমাণ প্রফিট করছে, মানে মানে খুব, মানে হিউজ। কিভাবে করলো? এই যে একটা নলেজ এটা খাটাইয়া। কিন্তু এখন আপনি তো আর ওই যে ওই কি বলে অন্য মানুষের মতন না যে আপনি এরা সাইটের মধ্যে যে বিজ্ঞাপন দিবেন, আপনার ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, তাই না? তার মানে ওই আরেকজনের সাথে যদি আপনার ব্র্যান্ডের তুলনা করেন, আসলে তো এটা তো মিললো না। আপনার কি জিনিসটা লিগ্যাল হয়তো থাকতে হইব, এবং জিনিসটা আপনার, হ্যাঁ আপনার টাকা পয়সা দরকার আছে, কিন্তু আপনি ওইভাবে টাকা ইনকাম করার চাইতে না করা ভালো না? সেইটাই তো। ক্ষুধার্ত মানুষটা খাওয়াইছে ঠিক আছে, কিন্তু কন্টেন্ট গুলা এরকম জায়গায় নিয়ে দিছে, অ্যাডভার্টাইজ রান করছে, ওইটা তো আসলে ঠিক না। কিন্তু ওইখান থেকে বেনিফিট হওয়া যায় খুব ভালো। তো আমরা এই যে এখন শুনেন, আমি যেই এটা বললাম, আমাদের যে রুলস রেগুলেশন গুলো, এগুলো আমাদের কি করতে হবে? সবগুলা পইরা বাংলায় পড়বো, ইংলিশে পড়বো, 2বার পড়বো, দরকার যে বোঝে না সে 3বার পড়বো। পইরা গুগল গুগল শিটে যদি বানাইতে পারেন, গুগল শিট বলতে কি শিট না, গুগল ডক্সে যদি লিখতে পারেন তো লেখলেন। আর যদি আপনার মনে হয় যে না আমার টাইপিং এর সাথে মনে হয় যে খাতার মধ্যে লিখতে তাড়াতাড়ি হইব, খাতার মধ্যে লিখলেন। আমি চাই এগুলো নোট ডাউন থাকুক এবং আপনারা এগুলো আপলোড দেন, ঠিক আছে? তো এরপর আমাদের আজকের ক্লাসটাতে আরো আছে কিছু। এরপরে যদি আমি যাই, কোথায় যাব, এইখানে আমরা তাহলে কি অ্যাড ডেলিভারি প্রসেসটা বুঝে ফেলছি, এই অ্যাড ডেলিভারি প্রসেস আর প্রাইভেসি পলিসি, এগুলো অ্যাডভার্টাইজিং পলিসি, এগুলো বুঝে ফেলছি, তাই না? অ্যাডভার্টাইজিং পলিসিটা, create a business manager and set up, pay people, add page, add account create, domain verify, pixel create, payment method। আচ্ছা, আচ্ছা, তো আজকে কয়টা বাজে? 8:30। 8:30, 10 মিনিট।